বিরতির পর স্বাগত। তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন নরেন্দ্র মোদী। তারপর বিভিন্ন দপ্তর বন্টন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মন্ত্রিসভার শপথ গ্রহণের পরই এবার এনডিএ জোটের শরিকদের বন্টন করতে হবে বিভিন্ন দপ্তর। তারই মধ্যে দিল্লির অন্দর থেকে খবর উঠে আসছে যে স্পিকার পদ নিয়ে এবার দড়ি টানাটানি শুরু হয়েছে। বিশেষ করে স্পিকার পদ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর চাপ তৈরি করছে নাইডু, এমনটাই খবর। অন্যদিকে পূর্ণমন্ত্রীর পদ নিয়ে প্রধানমন্ত্রীর উপর চাপের খেলা বজায় রাখছেন শিন্ডে সেনা। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। এই যে সরকার গঠন হলো, এনডিএর সরকার গঠনের পর দুই শরিক নিয়ে কিন্তু প্রবল চাপে রয়েছে প্রধানমন্ত্রী, স্পিকার পদ এবং পূর্ণ মন্ত্রীর পদ নিয়ে। সে বিষয়টায় এই যে এনডিএ জোটের সরকার গঠন, কি মনে হয় কতটা চাপে এই মুহূর্তে রয়েছে প্রধানমন্ত্রী? না, উনি কোনো চাপেই না, কিন্তু কারণ হচ্ছে যেভাবে উনি দপ্তর বন্টন করেছেন, এটা তার মধ্যে কোনো চাপ উনি অনুভব করেননি, যে কোনো কারণেই হোক করেননি। কিন্তু এর ফলে এই যে 3 টার্মের এনডিএ গভর্নমেন্ট, এই এই সরকার, কেন্দ্রীয় সরকারে কিন্তু এই মন্ত্রিত্ব বন্টন এবং মন্ত্রিত্ব দেওয়ার যে শরিক দলদের, তার মধ্যে তার ক্ষোভ দেখা দিয়েছে। এই ক্ষোভটা কিন্তু ভালো নয়। কারণ হচ্ছে সরকারটা 5 বছর যদি চালাবার ইচ্ছা থাকে, তাহলে কিছুটা উদারতার মাধ্যমে কাজ করতে হবে। আগেকার যেই 303 সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি নেই, আজকে 240-এ নেমে গেছে, এই ভাবটা তাদের এখনো আসেনি। তারা ভাবছে আগের সেই একক সংখ্যাগরিষ্ঠ 303-এর যে ব্যবহারটা, ওদের ব্যবহারটা এখনো সেই রকম। কেন বলছি, যে যারা বলছেন স্পিকার পদের কথা বলছেন, সত্য কথা, তারা তো একসময় তারা এনডিএ গভর্নমেন্টের বালযোগী স্পিকার ছিলেন, সেই চন্দ্রবাবু নাইডুর সময় এবং অটল বিহারী বাজপেয়ীর সময়, সেটা তারা উদাহরণ দিচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে তাদের যে মন্ত্রী করা হচ্ছে হাওয়াই জাহাজ মন্ত্রী, যেটা নাগরিক উদ্যান বিভাগ, তো সেখানে তো ওই দপ্তরে যে কি অবস্থা সাধারণ মানুষ সবাই জানে। ওই দপ্তরে এমনি তো একেবারে দেউলিয়া অবস্থায় হয়ে আছে। সেই দপ্তরে কি কাজ করবে সরকার? আর যে তামিলনাড়ুর জন্য, অন্ধ্রপ্রদেশের জন্য, আবার ঠিক মহারাষ্ট্রের সিন্ধে গোষ্ঠী, তারা একটাই মাত্র মন্ত্রিত্ব পেয়েছে, তারপরে আবার তাদের সেটা পূর্ণমন্ত্রীও নয়, তারা তো প্রশ্ন তুলেছে। যারা একজন এমপি আছে তার পূর্ণমন্ত্রী, যেমন জিতেন রাম মাঝি, যেমন 2জন এমপি আছে, দেবগৌড়ার ছেলে কুমার স্বামী, 2জন এমপি আছে। তারপরে 5জন এমপি আছে, রামবিলাসজির ছেলে চিরাগ পাসওয়ানের সে এলজেপি, তাদের 5জন এমপি, একটা পূর্ণমন্ত্রী, 3জনই পূর্ণমন্ত্রী তারা বলছেন। কিন্তু এটা দুটো বিষয় আছে, একটু সময় দেওয়া আমাকে। দুটো বিষয় আছে। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে নরেন্দ্র মোদী ঠিকই করেছেন। 2জন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, যেটা হামেদ, যিনি জিতেন্দ্র মাঝি, এবং যিনি দেবগৌড়ার ছেলে, যে 2জনেই এক সময় তাদের রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন। প্রশাসনিক দক্ষতা আছে, তাদের একটা প্রোটোকল অনুযায়ী তাদের জায়গা দিতে হবে, পূর্ণমন্ত্রী করেছেন। আবার এরকম চিরাগ পাসওয়ান, সে আবার তার ঘনিষ্ঠ, সবসময় সে বলে আমি হনুমান, আমি রাম ভক্ত হনুমান নরেন্দ্র মোদী, সেই জন্য তাকে সেই জায়গাটা দিয়েছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা জায়গা আপনাকে যেতে বলবো, বিহারের কথাটা আপনারা বললেন না, কিন্তু বিহারে কিন্তু ক্ষোভ বাড়বে। কেন ক্ষোভ বাড়বে দেখুন, 12 জন এমপি দুটো দলই পেয়েছে। একজন 4টে মন্ত্রী হলো, যে ভারতীয় জনতা পার্টির, সেখানে 4জন মন্ত্রী হলো। আর জনতা দল ইউনাইটেড থেকে 2জন মন্ত্রী হলো। তার মধ্যে আবার একজন ক্যাবিনেট মন্ত্রী, একজন আবার হচ্ছে রাষ্ট্রমন্ত্রী। এই জায়গায় আস্তে আস্তে কিন্তু নীতিশ কুমারের ওনার যে পার্টি জনতা দল ইউনাইটেড, তার উপরে কিন্তু একটা প্রবল চাপ সৃষ্টি হবে। কিরকম না, যে দপ্তরটা দেওয়া হয়েছে, না কৃষি দপ্তর দেওয়া হয়েছে, রেল দপ্তর দেওয়া হয়েছে, না বাণিজ্য দপ্তর দেওয়া হয়েছে, না নগর উন্নয়ন দেওয়া হয়েছে, না অন্য যেসব ভালো ভালো দপ্তর আছে সেই দপ্তর দেওয়া হয়নি। তাকে পঞ্চায়েতি রাজ এবং মৎস্য বিভাগ, ডেয়ারি, এসব দেওয়া হয়েছে। হয়তো কিছু কাজ আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা ইকুয়েশন আছে বিহারের, সেটা হচ্ছে যিনি লালন সিং, উনি উচ্চ বর্ণের জায়গা থেকে উনি বিলং করেন। আবার রামনাথ ঠাকুর, তিনি কিন্তু পিছিয়ে পড়া অনগ্রসর মানুষদের মধ্যে থেকে বিলং করেন।
সেই জন্য নীতিশ কুমারের পক্ষে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে এই জায়গা থেকে, যেমন তার যে ভোট ব্যাংক, সেই পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মধ্য থেকে সেই ভোট ব্যাংক, তাকে রাষ্ট্রমন্ত্রী করা হলো, আর একজনকে ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী করা হলো। এইটা নিয়ে কিন্তু আজকে না হোক কালকে কিন্তু বিহারের একটা ক্ষোভ হবে। এটা সুকৌশলে নরেন্দ্র মোদী নীতিশ কুমারকে চাপেই ফেলেছেন। কিরকম, একদিকে জিতেন্দ্র মাঝি, আরেকদিকে রামবিলাসের ছেলে চিরাগ পাসওয়ান, আরেকদিকে নিজেদের চারজন, এই সমস্ত একদিকে যাবে, নীতিশ কুমারের যে পার্টি জেডিইউ একদিকে যাবে। আগামী দিনে নীতিশ কুমারের পক্ষে বিরাট একটা সংকটের দিন আসছে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তখন নীতিশ কুমার ছটফট করবেন। আজকে হয়তো কিছু বলছেন না, কিছুদিন পরেই সেটা বলতে শুরু করবেন। এই সব জায়গা থেকে যদি দেখা যায়, বিশ্লেষণ করা যায়, তাহলে এই যে সরকার, এই সরকারের কিন্তু সমস্যাটা আরো বাড়বে ছাড়া কবে। এক সেকেন্ড বলছি, যেমন কথাই আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যাকে করেছেন অমিত শাহজিকে, তিনি সবসময় অন্যের বিভিন্ন যেসব দল আছে, মানে শরিক দল, তাদের পিছনে নানা রকম ভাবে তাদের মানে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেন। যে দলকে করেছেন, অরুণাচলে করেছেন, নাগাল্যান্ডে করেছেন, মণিপুরে করেছেন, তার ফল জনতা দল ভোগ করছে। আবার যদি বিহারে সেই কাজটা শুরু আবারও হয়ে যায়, তাহলে নীতিশ কুমারের পক্ষে এই জোটে থাকা একটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে। এই সব দৃষ্টিকোণ থেকে সেটা যদি নরেন্দ্র মোদী উদারতার সঙ্গে কাজ না করেন, আগামী দিনে যদি শুধু তার সেই পলিটিক্স মানে পাওয়ার পলিটিক্সটা করে যান, সরকার এবং দলের কথা চিন্তা করে যান, সেই যদি করতে যান, তাহলে আগামী দিনে এই সরকারের পক্ষে বিপদ আছে। যতই ভাবেন যে নির্দল 8 জন নিয়ে নিলাম, হয়তো উদ্ধব ঠাকরের গোষ্ঠী থেকে 8 জন ছিনিয়ে নিয়ে চলে আসলাম, যেভাবেই করুন, এটা কিন্তু সেই দ্বিতীয় টার্মের মতন সংখ্যাগরিষ্ঠতা আসবে না, এদিক ওদিক হবে। সেই জায়গা থেকে মানুষের জনগণের মধ্যে একটা ক্ষোভ বাড়বে। এইটা যদি এখন থেকে নরেন্দ্র মোদী ঠিক না করেন, আগামী দিনে, যেমন আমি নির্বাচনের আগে বলেছিলাম যে এই ভারতীয় জনতা পার্টির কপালে দুঃখ আছে, যখন প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে নির্বাচনের পর সেটা তারা যদি মানে কাটিয়ে উঠতে পারেনি, দুঃখ এসেছে। আবারও কিন্তু এই সরকারকে যেভাবে চালনা প্রথম দিক থেকে নরেন্দ্র মোদী শুরু করেছেন, যেভাবে শরিক দলদের বঞ্চনার মধ্যে দিয়ে নিয়ে চলেছেন, সমস্ত আমি একা খাবো আর ওরা তো আছেই, ওরা যাবে কোথায়, এই ভাব নিয়ে চললে এই সরকারের কপালেও দুঃখ আছে। একদমই। অশোকবাবু, আরেকটা বিষয়, এই মহারাষ্ট্রে বিশেষ করে ভালো ফল করেছে বিজেপি, কিন্তু এই যে মহারাষ্ট্রের শিন্দে সেনা, সেই শিন্দে সেনা কিন্তু এবার দাবি করছে যে তাদেরকে পূর্ণ মন্ত্রীর পদ দিতে হবে। প্রত্যেকেরই জানা যে শিন্দে সেনা তারা দল বদল করতে অভ্যস্ত, তাই সেক্ষেত্রে যদি পূর্ণ মন্ত্রীর পদ না দেওয়া হয়, তবে কি শিবসেনা যদি আবারও দল বদলে নেয়, তবে সেক্ষেত্রে কি কিছুটা হলেও চাপে পড়তে পারে এনডিএ সরকার? কি মনে করো? হ্যাঁ, শুনুন, এনডিএ সরকারের মাথা এবং তারা যারা এই সরকার এবং দল পরিচালনা করছেন, তাদের মাথায় অন্য চিন্তা। খুব তাড়াতাড়ি মহারাষ্ট্রের নির্বাচন আছে। শিন্দে এবং যে শারদ পাওয়ারের যে অন্য গোষ্ঠী, তার যে ভাইপো, তাদের যে সংখ্যা এবং বিজেপির যে সংখ্যা, সেই সংখ্যার থেকে কিন্তু ভালো সংখ্যা ইন্ডিয়া জোটের বা ইন্ডি জোটের সঙ্গে আছে। সামনে যদি বিধানসভা নির্বাচন আছে, এখানেও একটা মোদী ম্যানেজমেন্টের একটা খেলা চলছে যে যদি উদ্ধব ঠাকরে আবার আমাদের দিকে, এনডিএর দিকে চলে আসে, সেই জন্যই এদের রাষ্ট্রমন্ত্রী দিয়ে কোন রকমে এদের বুঝিয়ে রাখো। আগামী দিনে যদি উদ্ধব ঠাকরে আসে, তখন সেই জায়গাটা ভরাট করা যাবে। এখন তো নভেম্বরেই তো, সাধারণত নভেম্বর বা ডিসেম্বরে মহারাষ্ট্রে নির্বাচন হবে, জায়গাটা ওপেন রাখো। এই জন্য বিজেপি জায়গাটা ওপেন রেখেছে। কিন্তু এই বিদ্রোহটা যদি বাড়তে থাকে, কংগ্রেস এটা সুযোগ নেবে, শারদ পাওয়ার এটা সুযোগ নেবে। এটাও ভারতীয় জনতা দলের পার্টির যেসব ম্যানেজমেন্ট যারা আছেন, তাদের ওটা বোঝা দরকার যে সবসময় ওই তাদের অঙ্কই চলে না, অঙ্ক বিগড়ে যাওয়ার জন্য আমার প্রকৃতিগত ভাবে অনেক কিছু তৈরি হয়ে যায়। একদম। সেক্ষেত্রে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে অমিত শাহ এমন কিছু কিছু জায়গায় প্রার্থী দিয়েছেন, যার জন্যই ফলাফল এমন হয়েছে। অমিত শাহ নিজের মতো করে কিছু কিছু জায়গায় প্রার্থী দেওয়ার ফলেই বিপাকে পড়তে হয়েছিল বিজেপিকে। আগামীতেও কিছুদিন প্রধানমন্ত্রী, বিশেষ করে বিজেপি যদি অমিত শাহের উপর আবারও ভরসা রাখে, তবে কি মনে হয় এনডিএ জোট কিছুটা হলেও দুর্বল হবে, নাকি সেখানে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া দরকার রাজনাথ সিং, যিনি এতদিন যাবৎ এনডিএ জোটকে নিয়ে কাজ করেছেন? তো এটা তো স্বাভাবিক ভাবে আসছে। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, জানি না কে এইসব প্ল্যান সাজিয়েছেন। এই যে কিছুদিন আগে যে যাকে রাজ্যসভায় পাঠালেন কুচবিহারে, তিনি না বিজেপির লোক, না সেটা সর্বজনা জনগ্রাহ্য লোক, তারা একটা সম্প্রদায়ের লোক। তাকে আনার ফলে পূর্ববঙ্গের উদ্বাস্তরে 1947 সালে যারা চলে এসেছিল, তাদের মতো একটা ভীতির সঞ্চার হয়েছে। কুচবিহারে ভারতীয় জনতা পার্টি কেড়ে গেছে। আবার দেখুন, একেবারে যদি আজকের দিনে যদি বলতে হয়, অনেকে মতুয়া নয়, পূর্ববঙ্গ থেকে সঠিক কথাটা সাংবাদিকরাও বলছেন না,
পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্ত মানুষ, তার মধ্যে মতুয়া আছে, তার অন্য সম্প্রদায় আছে, তার কায়স্থ আছে, ব্রাহ্মণ আছে, তার মধ্যে বৌদ্ধি আছে, অন্য সম্প্রদায় আছে, তারা সকলে মিলে এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আপনি দেখুন, কুচবিহার বাদ দিলে যদি জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার থেকে আরম্ভ করে যদি আপনি একেবারে বনগাঁ পর্যন্ত আসেন, এই যে সীমান্ত অঞ্চলের একেবারে আপনি একটাও এলাকাও নাই যেখানে এই উদ্বাস্তুদের মানে মেজর পার্ট ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি। তার জন্যই ভারতীয় জনতা পার্টি এই এলাকাগুলো থেকে এত ভোট পেয়েছে। আর শুভেন্দুর দুটো সিটের কথা যদি বাদ দেন, আর পুরুলিয়া এবং বিষ্ণুপুরের সিটের কথা যদি বলেন, বিষ্ণুপুর লড়াই করেছেন, হাড্ডাহাড্ডি লড়াই করে প্রার্থী জিতে এসছেন। সেখানে তার কৃতিত্ব ভারতীয় জনতা পার্টি তো আছেই, মোদীর তো আছেই, কিন্তু তারও কৃতিত্ব কম নয়। ঠিক তেমনি ভাবে পুরুলিয়াতে যেভাবে কুর্মী জনগোষ্ঠী, কুর্মী সত্তা, কুর্মী স্বাতন্ত্র এইসব বলে যারা করেছিলেন, ভারতীয় জনতা পার্টিকে হারাবার চেষ্টা করেছিলেন, সেখানেও কুর্মীর থেকে যিনি প্রার্থী হয়েছেন মাহাতো, সে তারও একটা কৃতিত্ব আছে, প্রবল কৃতিত্ব আছে। এবং সেখানে একটা অল্টারনেটিভ, যাই সব কুর্মীরা হিন্দুদের ধর্ম দেবদেবীকে গালাগালি দিয়েছে, তাদের বিরুদ্ধে একটা ফোর্স তৈরি হয়েছিল সেই মাহাতো সম্প্রদায়ের মধ্যে দিকে, কুর্মী সম্প্রদায়ের মধ্যে, তার জন্য সেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে। এই বিশ্লেষণ করে যদি ভারতীয় জনতা পার্টি না করে, তার নিজের খুশি মতন যা খুশি তাই করে, তাহলে ভারতীয় জনতা পার্টি আবার পশ্চিমবঙ্গে ডুববে। একদমই। ধন্যবাদ অশোক বাবু। হ্যাঁ, নমস্কার। অর্থাৎ একদিকে স্পিকার পদ নিয়ে দড়ি টানাটানি, অন্যদিকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিতে হবে, পূর্ণ মন্ত্রী করতে হবে, তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। যাই হোক, রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক পট পরিবর্তন হতেই থাকে এবং আগামীতে কি বেরিয়ে আসে, কাকে কোন দপ্তর দেওয়া হয় এবং স্পিকার পদে কাকে দেওয়া হয়, একাধিক বিষয়ের জন্য কিন্তু আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।